দশম শ্রেণীর ভূগোল পরপর পড়ে দিচ্ছি তোমাদের 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো। আজকে দেখো হিমবাহের বিভিন্ন কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এখান থেকে কি 2 নম্বরের প্রশ্ন আসতে পারে সেগুলো আজকে আলোচনা করব। প্রথমে দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন বলি, হিমরেখা কাকে বলে? যে কাল্পনিক সীমারেখার ঊর্ধ্বে সারা বছর তুষার বা বরফ জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গলে জলে পরিণত হয় সেই সীমারেখাকে বলা হয় হিমরেখা। হিমালয় পার্বত্য অঞ্চলে হিমরেখার গড় উচ্চতা স্থান বিশেষে প্রায় 4000 থেকে 5000 মিটার। তবে তীব্র ঠান্ডার কারণে মেরু অঞ্চলে হিমরেখা প্রায় সমুদ্রপৃষ্ঠের উচ্চতায় পাওয়া যায়। হিমবাহকে কয়টি ভাগে ভাগ করা যায় এবং কি কি? হিমবাহকে 3টি ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে পার্বত্য বা উপত্যকা হিমবাহ, 2 নম্বর মহাদেশীয় হিমবাহ এবং 3 হচ্ছে পর্বতের পাদদেশীয় হিমবাহ। পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ কাকে বলে? উদাহরণ দাও। যেসব হিমবাহ সুউচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই সব হিমবাহকে বলা হয় পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ। উদাহরণ, হিমালয় পার্বত্য অঞ্চলের অধিকাংশ হিমবাহ এই শ্রেণীর, যেমন কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ, সিকিম দার্জিলিং হিমালয়ের জেমু হিমবাহ প্রভৃতি। মহাদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? উদাহরণ দাও। উচ্চভূমি নিম্নভূমি নির্বিশেষে মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল যখন বরফ ক্ষেত্র দ্বারা অথবা বরফের চাদর দ্বারা ঢাকা থাকে তখন তাকে বলা হয় মহাদেশীয় হিমবাহ। উদাহরণ, বর্তমান গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকায় বরফে ঢাকা যে বিস্তীর্ণ অঞ্চল দেখা যায় তা মহাদেশীয় হিমবাহের উদাহরণ। এবার দেখো, পর্বতের পাদদেশীয় হিমবাহ কাকে বলে? উদাহরণ দাও। হিমবাহ যখন উঁচু পর্বতের উপর থেকে নিচে অর্থাৎ পর্বতের পাদদেশ অঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করে তখন তাকে বলা হয় পর্বত পাদদেশের হিমবাহ বা পাদদেশীয় হিমবাহ। উদাহরণ, আলাস্কার মালাস্পিনা হিমবাহ। হিমশৈল কাকে বলে? সমুদ্রে ভাসমান বিশালাকৃতি বরফের স্তূপকে হিমশৈল বা আইসবার্গ বলা হয়। সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সংলগ্ন সমুদ্রে হিমশৈল রূপে ভেসে বেড়ায়। হিমশৈলের কেবল 10 ভাগের 1 ভাগ জলের উপর দেখা যায়। বিশ্ববিখ্যাত জাহাজ টাইটানিক তার প্রথম সমুদ্র যাত্রাতে এরকম একটি হিমশৈলের আঘাতে ধাক্কা লেগে গভীর সমুদ্রে ডুবে যায়। তোকে এসকার কি? পার্বত্য বা উপত্যকা হিমবাহ এবং জলধারা পর্বতের পাদদেশে বা নিম্নভূমিতে সঞ্চয় কার্যের ফলে যেসব ভূমিরূপ গড়ে ওঠে সেগুলোর মধ্যে অন্যতম হলো এসকার। হিমবাহের তলা দিয়ে অথবা হিমবাহের মধ্যে দিয়ে প্রবাহিত নদী দ্বারা সঞ্চিত স্তরে স্তরে বিন্যস্ত বালি ও নুড়ি যে শাখা পোশাকাযুক্ত আঁকাবাঁকা শৈলশিরা গঠন করে তাকে এসকার বলা হয়। এসকার স্বল্প উঁচু প্রায় 15 মিটার হয় এবং প্রায়শই জলাভূমির মধ্যে অবস্থান করে। দেখো, পিরামিড শৃঙ্গ কাকে বলে? পার্বত্য হিমবাহের উৎসমুখে ক্ষয়কার্যের ফলে পর্বত গাত্রে যেসব সার্কের সৃষ্টি হয় সেগুলো দেখতে হাতল লাগানো ডেক চেয়ারের মতো হয়। একটি পর্বতের বিভিন্ন দিকে পাশাপাশি 3-4টি সার্ক তৈরি হলে মাঝখানের তীক্ষ্ণ শিরাযুক্ত শৃঙ্গটি খাড়া এবং পিরামিডের মতো দেখতে হয়। তাই এই ধরনের শৃঙ্গকে পিরামিড শৃঙ্গ বা হর্ন বলা হয়। আল্পস পর্বতের ম্যাটার হর্ন একটি বিখ্যাত পিরামিড শৃঙ্গ। বোল্ডার ক্লে কি? পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে বা নিম্নভূমিতে সঞ্চয় কার্যের মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে তোলে এবং সেই সব ভূমিরূপকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন হিমবাহ গলে যাওয়ার পর হিমবাহ বাহিত বালি, কাদা ও পাথর একসঙ্গে সঞ্চিত হলে তাকে বোল্ডার ক্লে বা হিমকর্দ বলা হয়। ড্রামলিন কি? পার্বত্য বা উপত্যকা হিমবাহ এবং জলধারা সম্মিলিতভাবে পর্বতের পাদদেশে বা নিম্নভূমিতে সঞ্চয় কার্যের মাধ্যমে ড্রামলিন ভূমিরূপ তৈরি করে। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে যখন বালি, কাদা ও পাথর একসাথে সঞ্চিত হয়ে টিলার মতো উঁচু হয়ে থাকে যা দূর থেকে উল্টানো নৌকার মতো দেখতে লাগে তাকে ড্রামলিন বলা হয়। ইরাটিক বা আগামুখ কি? হিমবাহের সঞ্চয় কার্যের মাধ্যমে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের মধ্যে অন্যতম হলো আগামুখ বা ইরাটিক। হিমবাহের সঙ্গে বহুদূর থেকে বিভিন্ন আকৃতির শিলাখণ্ড এসে কোনো স্থানে সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গঠন করে তাকে আগামুখ বা ইরাটিক বলা হয়। এই ভূমিরূপ গঠনকারী শিলার সঙ্গে স্থানীয় শিলার বৈশিষ্ট্যগত কোনো মিল থাকে না। কাশ্মীরের পহেলগাম এর উঁচু পার্বত্য অঞ্চলে আগামুখ দেখতে পাওয়া যায়। এরপর দেখো, হিমবাহ কি? কোন কোন হিমবাহ থেকে গঙ্গা ও যমুনার উৎপত্তি হয়েছে? বছরের পর বছর হিমরেখার ঊর্ধ্বে ভূপৃষ্ঠে জমে হতে থাকা তুষার এক সময় বিশাল বরফের চাইতে পরিণত হয় এবং মাধ্যাকর্ষণের টানে নিচের দিকে নামতে থাকে। একেই বলা হয় হিমবাহ বা গ্লাসিয়ার বা বরফের নদী। গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহ থেকে এবং যমুনার উৎপত্তি যমুনোত্রী হিমবাহ থেকে।
আইস শেলফ কাকে বলে? ভূমিভাগের সাথে সংযুক্ত পুরু ও সমুদ্রে ভাসমান বরফের সোপানকে আইস শেলফ বলে। উদাহরণ আন্টার্কটিকার রস ও রনি আইস শেলফ। ডিমের ঝুড়ি ভূমিরূপ কাকে বলে? উপত্যকায় হিমবাহের সঞ্চয়কার্যের ফলে অনেক সময় কাদা ও পাথর অর্থাৎ বোল্ডার ক্লে বা হিমকর সারিবদ্ধভাবে টিলার আকারে এমনভাবে অবস্থান করে যে দূর থেকে ওগুলি দেখতে ঠিক উল্টানো নৌকা বা উল্টানো চামচের মতো মনে হয়। এগুলিকে ড্রামলিন বলে। যেসব জায়গায় একসঙ্গে অনেক ড্রামলিন অবস্থান করে সেই জায়গাকে দূর থেকে ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে লাগে। এজন্য ড্রামলিন অধ্যুষিত অঞ্চলকে ডিমের ঝুড়ি ভূমিরূপ বলা হয়। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। বরফ আস্তরণ কি? অবস্থান অনুসারে পৃথিবীর সব হিমবাহকে তিনটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উপত্যকা হিমবাহ, দুই মহাদেশীয় হিমবাহ এবং তিন হচ্ছে পর্বতের পাদদেশীয় হিমবাহ। এই তিন ধরনের হিমবাহের মধ্যে মহাদেশীয় হিমবাহের আর এক নাম বরফ আস্তরণ, আইস শিট। উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বরফের স্তূপ বা বরফের ক্ষেত্র আছে। যেহেতু বরফের এই স্তূপপাত বা চাদরের মতো দুই মেরু অঞ্চল, বিশেষত উত্তর মেরু প্রদেশের অন্তর্গত গ্রিনল্যান্ড এবং দক্ষিণ মেরু প্রদেশের অন্তর্গত আন্টার্কটিকাকে আবৃত করে রেখেছে, তাই তাকে বরফ আস্তরণ বলা হয়ে থাকে। ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী কাকে বলে? সুউচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে দুই পার্শ্ব দেশ খাড়া ও তলদেশ সমতল হয়ে যে উপত্যকা গঠিত হয় তার আকৃতি ইউ এর মতো হয়, তাই একে ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী বলা হয়। এই জাতীয় উপত্যকায় বৈষম্যমূলক ক্ষয়কার্যের ফলে ছোট ছোট হ্রদ ও হিমশিড়ি বা ধাপের সৃষ্টি হয়। ফিয়র্ড কি? ফিয়র্ড হলো সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকা। সমুদ্র উপকূলে হিমবাহ তার উপত্যকাকে এমন গভীরভাবে ক্ষয় করে যে উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকেও নিচু হয়ে যায়। এরপর হিমবাহ অপসারিত হলে সেই গভীর উপত্যকাগুলি সমুদ্রের জলে ভরে যায়। হিমবাহের ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট কিন্তু বর্তমানে সমুদ্রের জলে পূর্ণ এই ধরনের উপত্যকাকে বলা হয় ফিয়র্ড। উদাহরণ নরওয়ে, সুইডেন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে অনেক ফিয়র্ড দেখা যায়। করি বা সার্ক কাকে বলে? সংজ্ঞা দেখো। হিমবাহের উৎসমুখী ক্ষয়কার্যের কারণে উঁচু পার্বত্য অঞ্চলে সার্ক বা করি সৃষ্টি হয়। প্রক্রিয়া হিমবাহ যখন উঁচু পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে নামে তখন একই সঙ্গে হিমবাহের অবকর্ষ ও উৎপাটন প্রক্রিয়ার দরুন পর্বতের ঢালের পিছন দিকে খাড়া দেয়াল, মধ্যভাগে অর্ধবৃত্তাকার গহ্বর এবং সামনে ধাপ সমন্বিত হাতল লাগানো ডেক চেয়ারের মতো ভূভাগের সৃষ্টি হয়। অন্য নাম স্কটল্যান্ডের স্থানীয় ভাষাতে একে করি, ওয়েলসে কুম এবং ফ্রান্সে সার্ক বলা হয়। এরিটি কিভাবে সৃষ্টি হয়? পার্বত্য উপত্যকা দিয়ে হিমবাহ নিচের দিকে নামার সময় অবকর্ষ ও উৎপাটন প্রক্রিয়ায় পার্বত গাছে হাতল দেওয়া ডেক চেয়ারের মতো অর্ধবৃত্তাকার গর্ত সৃষ্টি করে, একেই বলা হয় সার্ক বা করি। এইভাবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যখন একটি পর্বতের দুই পাশে দুটি করি গঠিত হয় তখন তার মাঝখানের উঁচু খাড়া ছুরির ফলার মতো পর্বতশিরাকে বলা হয় এরিটি বা সেরেটেড শৈলশিরা। কেম কাকে বলে? হিমবাহের শেষ প্রান্তে বা প্রান্ত গ্রাব রেখায় যখন বরফ গলে যায় তখন হিমবাহের মধ্যে থাকা পাথর, নুড়ি, কাঁকড়, কাদা প্রভৃতি স্তূপাকারে সঞ্চিত হয়ে ত্রিকোণাকার বদ্বীপের মতো ভূমিরূপ সৃষ্টি করে। এই ভূমিরূপকে বলা হয় কেম। প্যাটারনস্টর হ্রদ কাকে বলে? উঁচু পার্বত্য অঞ্চলে হিমদ্রোণীর নিম্ন অংশে অসংখ্য সিঁড়ি বা ধাপের সৃষ্টি হয়। যখন এই ধাপগুলি ভূমিতলের ঢাল উপত্যকার দিকে না হয়ে বিপরীত দিকে অর্থাৎ পর্বত গাছের দিকে হয় তখন হিমবাহ গলা জল ধাপ বেয়ে উপত্যকার মধ্যে না আসে সেই ধাপ বা সিঁড়িতেই জমে গিয়ে হ্রদের সৃষ্টি করে। এই ধরনের পুতির মালার মতো গ্রথিত ছোট ছোট হ্রদগুলিকে প্যাটারনস্টার হ্রদ বলা হয়। নব বা কেটল কি? নব হিমবাহবাহিত নুড়ি, শিলাখণ্ড প্রভৃতি জলপ্রবাহের সঙ্গে বাহিত হয়ে বহির্ধৈত সমভূমির ওপর টিলার আকারে অবস্থান করলে সেই টিলাগুলিকে নব বলে। কেটল বহির্ধৈত সমভূমির মধ্যস্থিত বিশালাকৃতির বরফখণ্ড গলে গিয়ে যেসব গহ্বরের সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় কেটল। পরবর্তীকালে ওইসব গহ্বরে হিমবাহ গলা জল জমে যে হ্রদের সৃষ্টি হয় সেই হ্রদকে বলা হয় কেটল হ্রদ। উত্তর ইউরোপের অনেক স্থানে নব ও কেটলের অবস্থান লক্ষ্য করা যায় এবং ওইসব অঞ্চলের ভূমিরূপকে নব ও কেটল সমন্বিত ভূমিরূপ বলা হয়। এরপর দেখো হিমবাহের গতিবেগ কিরূপ।
হিমবাহের গতি অত্যন্ত ধীর, ভূমির ঢাল, বরফের পরিমাণ, ঋতুগত পার্থক্য, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি, বরফের নমনীয় অবস্থা এসবের উপর নির্ভর করে হিমবাহ এগোতে থাকে। হিমবাহকে বরফের নদী বলা হলেও সে অতি ধীর গতিতে এগোতে থাকে। আল্পসের হিমবাহ প্রতিদিন গড়ে 5.5 সেন্টিমিটার এগিয়ে যায়। হিমালয়ের হিমবাহ প্রতিদিন 2.5 থেকে 7.5 সেন্টিমিটার করে অগ্রসর হয়। তবে বিশ্বের দ্রুততম হিমবাহ জাকব সাবন এর গতিবেগ দিনে প্রায় 45 মিটার। হিমবাহ জিভের মতো এগিয়ে যায় কেন? হিমবাহ যখন প্রবাহিত হয় তখন তার দুই পাশ অপেক্ষা মাঝখানের অংশ এগিয়ে যায়, কারণ হিমবাহের মাঝখানের অংশ কেবল তলদেশ ঘর্ষণের জন্য বাধা পায়। অন্যদিকে হিমবাহের দুই পাশ উপত্যকার পার্শ্ববর্তী অংশ এবং তলদেশ উভয় দ্বারাই বাধাপ্রাপ্ত হয়। এজন্য হিমবাহের মাঝখানের অংশ একটু এগিয়ে যায়। একে দেখতে অনেকটা জিভের মতো মনে হয়, একে স্নাউট বলে। ফান কি? উঁচু পার্বত্য অঞ্চলে হিমরেখার ঊর্ধ্বে দানাদার তুষার আংশিকভাবে গলে গিয়ে পুনর্জমাটবদ্ধ ও শক্ত হয়ে নেভে গঠন করে। এই নেভে শক্ত ও পুনঃকেলাসিত হয়ে আরো বেশি ঘনত্বযুক্ত যে পদার্থের সৃষ্টি করে তাকে ফার্ন বলে। ফার্নের দানাগুলির আকার 0.5 থেকে 5 মিলিমিটার এবং ঘনত্ব প্রতি ঘন সেমিতে 0.4 থেকে 0.84 গ্রাম হয়। কোরি অঞ্চলে অসংখ্য ফাটল তৈরি হয় কেন? অথবা ক্লেভাস ও বার্কসুন বলতে কি বোঝো? কোরি মস্তক দেশে দেওয়ালটি খুব খাড়া থাকে। অত্যন্ত খাড়া এই ঢালের মধ্য দিয়ে নাবার সময় হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে ফাঁকের সৃষ্টি হয়, একে বার্কসুন বলে। এই ফাঁক হিমবাহের পৃষ্ঠদেশ থেকে একেবারে তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকে, অর্থাৎ অত্যন্ত গভীর হয়। আবার কোরির ঢাল খুব বেশি বলে উপত্যকার দিকে নামার সময় হিমবাহের মধ্যে ফাঁকের সৃষ্টি হয়। হিমবাহের মধ্যে এই ফাটলকে ক্রেভাস বলে। এই ফাটল অসংখ্য হয় কিন্তু এর গভীরতা কম। ভার্ব কি? বহিবিধৌত সমভূমি অংশের সূক্ষ্ম বালি হ্রদের নিচে জমা হয়, ওই সব সূক্ষ্ম বালি রাশিকে ভার্ব বলে। ভার্বের মধ্যে গোলাকার দাগ থাকে, ওই দাগগুলি এক একটা বছরকে চিহ্নিত করে। ওয়েলবাক বা কুচ কি? পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়কার্যের ফলে কোনো স্থানে চারিদিকে মসৃণ ও খাড়া ঢাল বিশিষ্ট ঢিবি দেখা যায়, একে ওয়েলবাক বা কুচ বলে। স্কটল্যান্ডের হুয়া সাউন্ড অঞ্চলে এ ধরনের ভূমিরূপ দেখা যায়। বার্কসুন কি? উচ্চ পার্বত্য অঞ্চলে সার্ক বা কোরির ওপর অবস্থানরত হিমবাহের পৃষ্ঠদেশ থেকে একেবারে তলদেশ পর্যন্ত প্রসারিত গভীর ফাটলকে বার্কসুন্ড বলে। এই প্রকার ফাটল 80 ডিগ্রি বা তার বেশি খাড়া হয়। আজকে পর্যন্ত, পরের ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।